রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 2026 সালের ফেব্রুয়ারির যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্ক এমন এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে যেখানে পূর্ণাঙ্গ যুদ্ধ নেই, আবার প্রকৃত শান্তিও নেই। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা, সমঝোতা স্মারক, নতুন করে আলোচনার উদ্যোগ এবং মাঝে মধ্যেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা, সব মিলিয়ে সম্পর্কটি এখন এক ধরনের নিয়ন্ত্রিত সংঘাতের পর্যায়ে অবস্থান করছে। এটি কোনো সাময়িক পরিস্থিতি নয়, বরং দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত বিরোধ, অভ্যন্তরীণ রাজনৈতিক সীমাবদ্ধতা এবং পারস্পরিক অবিশ্বাসের ফলে স্থায়ী শান্তি চুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতাই এখন ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। 2026 সালের 17 জুন স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকও এই বাস্তবতারই প্রতিফলন। এটি কোনো শান্তি চুক্তি নয়, বরং শত্রুতা সাময়িকভাবে স্থগিত রেখে আলোচনা চালিয়ে যাওয়ার একটি কাঠামো। কিন্তু চুক্তি স্বাক্ষরের পরও পারস্য উপসাগরে সামুদ্রিক উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রমাণ করেছে যে এই সমঝোতা মূল সংকটের সমাধান নয়, বরং এটি সংঘাতকে নিয়ন্ত্রণে রাখার একটি অন্তর্বর্তী ব্যবস্থা মাত্র। বাস্তবে এটি কূটনীতির ব্যর্থতা নয়, বরং এমন একটি পরিস্থিতি যেখানে উভয় দেশ সংঘাতকে সম্পূর্ণভাবে শেষ করার পরিবর্তে নিয়ন্ত্রণের মধ্যেই রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। ফলে বারবার দেখা যাচ্ছে একই চক্র, প্রথমে উত্তেজনা, এরপর সীমিত সংঘর্ষ, তারপর যুদ্ধবিরতি, একটি সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে বিরোধ এবং শেষ পর্যন্ত আবার নতুন করে উত্তেজনা। এই পুনরাবৃত্তি এখন যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের নতুন বাস্তবতা। বর্তমান কূটনীতিকে অনেক বিশ্লেষক প্রক্রিয়াভিত্তিক কূটনীতি বলে অভিহিত করেন। অর্থাৎ আলোচনা হচ্ছে, প্রযুক্তিগত কমিটি হচ্ছে, নতুন কাঠামো তৈরি হচ্ছে, কিন্তু কোনো চূড়ান্ত রাজনৈতিক সমাধানে পৌঁছানোর প্রকৃত আগ্রহ দেখা যাচ্ছে না। এমওইউ উভয় পক্ষকে কূটনৈতিক সাফল্যের দাবি করার সুযোগ দিয়েছে, আবার বড় ধরনের রাজনৈতিক ছাড় দেওয়ার ঝুঁকিও এড়িয়ে যায়। তাই এগুলো স্থায়ী সমাধানের পরিবর্তে সময় ক্ষেপণের হাতিয়ার হিসেবেই বেশি কার্যকর হচ্ছে। স্থায়ী শান্তি চুক্তি বাস্তবায়নের পথে অন্তত 3টি মৌলিক বাধা রয়েছে। প্রথমত, নিরাপত্তা নিয়ে দুই দেশের ধারণা সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। অন্যদিকে ইরানের মতে পারমাণবিক সক্ষমতা তাদের জাতীয় নিরাপত্তা ও সম্ভাব্য বিদেশি আগ্রাসন প্রতিরোধের জন্য অপরিহার্য। ফলে একই বিষয়কে দুই দেশ সম্পূর্ণ বিপরীতভাবে মূল্যায়ন করে। এই মৌলিক নিরাপত্তা দ্বন্দ্ব সহজে সমাধানযোগ্য নয়। দ্বিতীয়ত, দুই দেশের সামরিক কৌশলও সম্পূর্ণ ভিন্ন। ইরান আঞ্চলিক মিত্র, প্রক্সি গোষ্ঠী, সামুদ্রিক চাপ এবং অসমমিত যুদ্ধনীতির মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নির্ভর করে সামরিক ঘাঁটি, নৌবাহিনী, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা জোটের উপর। এই ভিন্ন কৌশলগত বাস্তবতায় কোনো শান্তি চুক্তি হলেও প্রক্সি গোষ্ঠী বা আঞ্চলিক সংঘাত সহজেই সেই চুক্তিকে দুর্বল করে দিতে পারে। তৃতীয় বাধা হল বিশ্বাসের গভীর সংকট। অতীতের অভিজ্ঞতায় উভয় পক্ষকেই সতর্ক করে রেখেছে। 2018 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বারাক ওবামার আমলে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ইরানের কাছে মার্কিন প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে ইরান বিভিন্ন চুক্তির সুযোগ নিয়ে নিজেদের সামরিক ও আঞ্চলিক প্রভাব বাড়িয়েছে। ফলে দীর্ঘমেয়াদী আস্থা তৈরির পরিবেশ এখনও তৈরি হয়নি। এই তিনটি কাঠামোগত সমস্যার পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরো সম্পর্কের কেন্দ্রীয় ইস্যু হিসেবে রয়ে গেছে। আলোচনার বিষয়বস্তু যাই হোক না কেন, শেষ পর্যন্ত সবকিছু এসে দাঁড়ায় পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞার প্রশ্নে। যুক্তরাষ্ট্র চায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখতে, যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা না থাকে। বিপরীতে ইরান দাবি করে আন্তর্জাতিক আইনের আওতায় শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার তাদের রয়েছে। ফলে এক পক্ষের আত্মরক্ষামূলক পদক্ষেপ অন্য পক্ষের কাছে সম্ভাব্য হুমকি হিসেবে দেখা দেয়। একইভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও এখন শুধু চাপ সৃষ্টি করার একটি উপায় নয়, বরং এটি একটি সমান্তরাল অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোতে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনীতি, জ্বালানি রপ্তানি এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু এর জবাবে ইরান বিকল্প বাণিজ্যিক অংশীদার, আঞ্চলিক অর্থনৈতিক নেটওয়ার্ক এবং পশ্চিমা বিরোধী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করছে। ফলে নিষেধাজ্ঞা চাপ যেমন সৃষ্টি করেছে, তেমনি ইরানকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতেও বাধ্য করেছে। এই কারণেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এখন কেবল অর্থনৈতিক নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক সিদ্ধান্তে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ককে কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক হিসেবে দেখলে ভুল হবে। বাস্তবে এই সমীকরণের সঙ্গে জড়িত রয়েছে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো, ইসরায়েল, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং বৈশ্বিক জ্বালানি বাজার। অনেক উপসাগরীয় দেশ নিয়ন্ত্রিত উত্তেজনা বজায় রাখতে আগ্রহী, কারণ এর মাধ্যমে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি অব্যাহত থাকে। আবার সৌদি আরব ও ইসরায়েলের মতো দেশগুলো মনে করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ইরানের আঞ্চলিক প্রভাব আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতাকে নিজেদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করছে। ফলে ওয়াশিংটন ও তেহরান কোনো সমঝোতায় পৌঁছে গেলেও আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান সেই সমঝোতার বাস্তবায়নকে কঠিন করে তুলতে পারে। অভ্যন্তরীণ রাজনীতিও একটি বড় বাধা। যুক্তরাষ্ট্রে ইরান নীতি দীর্ঘদিন ধরে তীব্র রাজনৈতিক বিতর্কের বিষয়। কোনো প্রশাসন যদি ইরানের প্রতি বড় ধরনের ছাড় দেয়, তাহলে তা নির্বাচনী রাজনীতিতে সমালোচনার মুখে পড়তে পারে। অন্যদিকে ইরানের রক্ষণশীল রাজনৈতিক গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের আপোষকে জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরে। ফলে উভয় দেশই স্থায়ী চুক্তির পরিবর্তে এমন সমঝোতাকে প্রাধান্য দেয় যা ভবিষ্যতে সহজেই পরিবর্তন করা সম্ভব। এই কারণেই সাম্প্রতিক সময়ে শান্তি চুক্তির পরিবর্তে সমঝোতা স্মারক বা MOU বেশি ব্যবহৃত হচ্ছে। এগুলো রাজনৈতিক বার্তা দেওয়ার সুযোগ সৃষ্টি করে, কিন্তু আইনি বাধ্যবাধকতা তুলনামূলকভাবে কম রাখে। আইনসভায় অনুমোদনের জটিলতা এড়ানো যায়, প্রয়োজনে ব্যাখ্যা পরিবর্তনের সুযোগ থাকে এবং রাজনৈতিকভাবে উভয় পক্ষই নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রাখতে পারে। তবে এর সীমাবদ্ধতা হলো এসব সমঝোতা মূল সমস্যার সমাধান করে না, কেবল সংঘাতকে সাময়িকভাবে পিছিয়ে দেয়। ফলে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান এমন একটি ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে যাকে অনেক বিশ্লেষক ম্যানেজ ইনস্ট্যাবিলিটি বা পরিচালিত অস্থিরতা বলে অভিহিত করেন। এখানে সীমিত সামরিক হামলা, প্রক্সি সংঘাত, দ্রুত উত্তেজনা প্রশমন এবং নতুন করে আলোচনার উদ্যোগ একই সঙ্গে চলতে থাকে। এটি পূর্ণাঙ্গ শান্তি নয়, আবার সর্বাত্মক যুদ্ধ নয়, বরং এমন একটি কৌশলগত ভারসাম্য যা উভয় পক্ষের জন্য আপাতত কার্যকর। স্থায়ী শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হলে অন্তত 3টি মৌলিক পরিবর্তন অপরিহার্য। ইরানকে অন্তর্ভুক্ত করে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা, উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য ও স্থায়ী একটি পারমাণবিক সমঝোতা প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ব্যবস্থার মৌলিক সংস্কারের মাধ্যমে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা। এই 3টি পরিবর্তনের প্রতিটি রাজনৈতিকভাবে অত্যন্ত ব্যয়বহুল। যুক্তরাষ্ট্র সহজে ইরানকে আঞ্চলিক নিরাপত্তার সমান অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত নয়, আবার ইরানও নিজেদের কৌশলগত সক্ষমতা স্থায়ীভাবে সীমিত করতে রাজি নয়। ফলে বর্তমান বাস্তবতায় যুদ্ধবিরতি, সমঝোতা স্মারক, সীমিত সংঘর্ষ এবং নতুন করে আলোচনা এসবই দুই দেশের সম্পর্কের স্বাভাবিক অংশে পরিণত হয়েছে। যতদিন পর্যন্ত পারস্পরিক নিরাপত্তা সংকট, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, পারমাণবিক বিরোধ, নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সীমাবদ্ধতার মৌলিক পরিবর্তন না ঘটবে, ততদিনই এই একই চক্র অব্যাহত থাকবে। উত্তেজনা, যুদ্ধবিরতি, নতুন সমঝোতা, আবার ভাঙন, কিন্তু স্থায়ী শান্তি অধরাই থেকে যাবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ আলোচনা এখনো হয়তো ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হওয়ার মতো পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু ভবিষ্যতে ইতিহাসবিদরা একে আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের মুহূর্ত হিসেবে মূল্যায়ন করতে পারেন। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, প্রক্সি সংঘাত, সামরিক উত্তেজনা এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতি আস্থার অবক্ষয়ের পর ওয়াশিংটন ও তেহরান আবারও এমন একটি পথে ফিরেছে যা আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে কার্যকর হাতিয়ার, কূটনীতি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক আলোচনায় একটি বিস্তৃত সমঝোতার রূপরেখা নিয়ে অগ্রগতি হয়েছে এবং পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, নিষেধাজ্ঞা, সামুদ্রিক নিরাপত্তা ও কারিগরি বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। ফলে প্রশ্নটি আর শুধু এই নয় যে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে পারছে কিনা, বরং প্রকৃত প্রশ্ন হল কূটনীতি কি এখনো বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বা নন প্রলিফারেশন ব্যবস্থাকে কার্যকরভাবে রক্ষা করতে সক্ষম। 1979 সালের ইসলামী বিপ্লব এবং পরবর্তী কূটনৈতিক সম্পর্ক ছেদের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক গভীর অবিশ্বাস, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং নিরাপত্তা উদ্বেগের উপর দাঁড়িয়ে রয়েছে। 2000-এর দশকে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে এবং দীর্ঘ আলোচনার পর যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করতে সম্মত হয় এবং বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু পরবর্তী সময়ে চুক্তিটি দুর্বল হয়ে পড়ে, যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে যায় এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পায়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক প্রতিদ্বন্দ্বিতা, প্রক্সি সংঘাত এবং পারমাণবিক কূটনীতির প্রতি আস্থার সংকট আরও গভীর হয়। সেই প্রেক্ষাপটে বর্তমান আলোচনা শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টা নয়, বরং এটি আন্তর্জাতিক নন প্রলিফারেশন ব্যবস্থার কার্যকারিতারও একটি বড় পরীক্ষা। সাম্প্রতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এটি এমন এক সময় পুনরায় শুরু হয়েছে যখন দুই দেশের মধ্যে প্রকাশ্য সামরিক উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছিল। এর আগে ওমান ও ইউরোপে একাধিক পরোক্ষ যোগাযোগের মাধ্যমে আলোচনার ভিত্তি তৈরি হয় এবং পরে সুইজারল্যান্ডে উচ্চ পর্যায়ের বৈঠকে একটি সম্ভাব্য রোডম্যাপ নিয়ে আলোচনা এগিয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আলোচনার বিষয় শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমাবদ্ধ ছিল না, বরং আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাব্য কাঠামো, সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভবিষ্যতে উত্তেজনা এড়ানোর প্রক্রিয়াও এতে অন্তর্ভুক্ত ছিল। তবে এখনও আন্তর্জাতিক পরিদর্শনের মাত্রা, যাচাই বাছাইয়ের পরিধি এবং নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরানের দায়বদ্ধতা নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। তাই রাজনৈতিক ঘোষণা নয়, বরং বাস্তবায়নই শেষ পর্যন্ত এই আলোচনার সাফল্য নির্ধারণ করবে। নন প্রলিফারেশন ব্যবস্থার সবচেয়ে বড় শিক্ষা হলো আন্তর্জাতিক চুক্তি কেবল পারস্পরিক বিশ্বাসের উপর টিকে থাকে না, বরং নির্ভরযোগ্য ও স্বচ্ছ যাচাই বাছাই ব্যবস্থায় চুক্তিকে কার্যকর করে তোলে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়মিত পরিদর্শন, তথ্য যাচাই এবং প্রযুক্তিগত পর্যবেক্ষণ এমন একটি কাঠামো তৈরি করে যেখানে অবিশ্বাস থাকা সত্ত্বেও সহযোগিতা সম্ভব হয়। পারমাণবিক কূটনীতির সাফল্য তাই রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপরও নির্ভরশীল। এই আলোচনায় সুইজারল্যান্ডের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরেই দেশটি আন্তর্জাতিক বিরোধে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্যতা ধরে রেখেছে। বর্তমান আলোচনাতেও সুইজারল্যান্ড এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র রাজনৈতিক চাপ কমিয়ে সংলাপ চালিয়ে যেতে পেরেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা যে মধ্যস্থতাকারী রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিজেরা কোনো সংঘাতের সমাধান করে না, বরং তারা এমন একটি কূটনৈতিক পরিবেশ তৈরি করে যেখানে সমঝোতার সম্ভাবনা বৃদ্ধি পায়। ভবিষ্যতের পারমাণবিক কূটনীতিতেও নিরপেক্ষ মধ্যস্থতাকারীদের গুরুত্ব আরও বাড়তে পারে। নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই আলোচনা মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি আলোচনা সফল হয় তাহলে সামরিক উত্তেজনা কমতে পারে, পারমাণবিক প্রতিযোগিতার ঝুঁকি হ্রাস পেতে পারে এবং আঞ্চলিক দেশগুলো কূটনৈতিক সমাধানের প্রতি আরও আস্থা অর্জন করতে পারে। ইরান যদি অধিক স্বচ্ছতা নিশ্চিত করে এবং এর বিনিময়ে অর্থনৈতিক সুবিধা লাভ করে তাহলে এটি অন্যান্য রাষ্ট্রের কাছেও একটি ইতিবাচক বার্তা দেবে যে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কিন্তু যদি আলোচনা আবারও ব্যর্থ হয় তাহলে অনেক রাষ্ট্র এই সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে আন্তর্জাতিক চুক্তির চেয়ে সামরিক প্রতিরোধ এবং পারমাণবিক সক্ষমতাই অধিক কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করে। এতে বৈশ্বিক নন প্রলিফারেশন ব্যবস্থার প্রতি আস্থা আরও দুর্বল হতে পারে। এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হল বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক কখনোই কেবল পারমাণবিক প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে বিশ্বের জ্বালানি বাজারও নিবিড়ভাবে জড়িত। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছে। এই অঞ্চলে উত্তেজনা দেখা দিলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়, পরিবহন ব্যয় বৃদ্ধি পায় এবং বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি
মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি হয়। আন্তর্জাতিক আলোচনায় সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ চলাচলের স্বাধীনতা নিয়ে আলোচনা হওয়ার অর্থ হল সফল কূটনীতি শুধু একটি পারমাণবিক সংকটের সমাধান করবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই বর্তমান বিশ্বে পারমাণবিক নন প্রলিফারেশন কেবল নিরাপত্তার বিষয় নয়, এটি অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ রাজনীতিও দ্রুত পরিবর্তিত হচ্ছে। অঞ্চলটি ধীরে ধীরে একক পরাশক্তি নির্ভর নিরাপত্তা কাঠামো থেকে বহুমেরু কেন্দ্রিক ব্যবস্থার দিকে এগোচ্ছে। সৌদি আরব, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন আঞ্চলিক শক্তি নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে ইউরোপ, চীন এবং অন্যান্য মধ্যম শক্তিও মধ্যস্থতা ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে নতুন ভূমিকা পালন করছে। এই নতুন বাস্তবতায় সামরিক প্রতিযোগিতার পাশাপাশি অর্থনৈতিক সংযোগ, বাণিজ্য এবং পারমাণবিক শাসন ব্যবস্থা সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে ভবিষ্যতের চুক্তিগুলো সম্ভবত অতীতের মতো স্থায়ী শান্তি চুক্তি হবে না, বরং ধাপে ধাপে গড়ে ওঠা অস্ত্রবিরতি, আন্তর্জাতিক পরিদর্শন, অর্থনৈতিক প্রণোদনা এবং ধারাবাহিক আলোচনার সমন্বয়ে একটি নমনীয় কাঠামো তৈরি হবে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইরানকে ঘিরে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কূটনৈতিক সমাধানের পক্ষে উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। অনেক নিরাপত্তা বিশ্লেষক, সাবেক কূটনীতিক এবং নীতি নির্ধারক মনে করেন দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের পরিবর্তে কঠোর যাচাই বাছাই এবং ধাপে ধাপে আস্থা পুনর্গঠনের ভিত্তিতে গড়ে ওঠা চুক্তি দীর্ঘমেয়াদে বেশি কার্যকর। যদিও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের কারণে এই ধরনের চুক্তির স্থায়িত্ব সবসময় অনিশ্চিত থাকে, তবুও আলোচনার পথ খোলা রাখা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অপরিহার্য। সবশেষে বলা যায়, বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের ভবিষ্যৎ কোনো একদিনের বৈঠক বা সুইজারল্যান্ডের একটি সম্মেলন কক্ষে নির্ধারিত হবে না। এর ভবিষ্যৎ নির্ভর করবে কূটনীতি কতটা বিশ্বাসযোগ্য, ধারাবাহিক এবং বাস্তব ভিত্তিক হতে পারে তার উপর। যদি যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমান আলোচনার মাধ্যমে কার্যকর যাচাই বাছাই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, আঞ্চলিক উত্তেজনা কমাতে সক্ষম হয় এবং পারস্পরিক প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে পারে, তাহলে এটি বৈশ্বিক নন প্রলিফারেশন ব্যবস্থাকে নতুন শক্তি দেবে। আন্তর্জাতিক আইন, বহুপাক্ষিক কূটনীতি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রতি আস্থা পুনরুদ্ধার হবে। কিন্তু যদি এই প্রচেষ্টাও ব্যর্থ হয়, তাহলে আরও অনেক রাষ্ট্র বিশ্বাস করতে পারে যে আন্তর্জাতিক চুক্তির চেয়ে পারমাণবিক সক্ষমতাই নিরাপত্তার সবচেয়ে নির্ভরযোগ্য নিশ্চয়তা। সেই কারণেই বর্তমানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা কেবল দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নয়, এটি আন্তর্জাতিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে কুয়েতের আরিফজান ও আলী আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের জুফাইর ও শেখ ইসা সামরিক স্থাপনার নাম উল্লেখ করা হয়েছে। ইরানি সূত্রের দাবি, এসব হামলায় কুয়েতে মোতায়েন একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারে একটি স্যাটেলাইট এন্টেনা এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্যবস্তু হয়েছে। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে আইআরজিসি উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলার পরিধি আরও বিস্তৃত করবে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনা প্রবাহে একটি স্পষ্ট কৌশল দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালানোর পর তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। ইরানের অভিযোগ, এসব দেশ তাদের আকাশ সীমা বা সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিচ্ছে, যা ইরানের বিরুদ্ধে হামলায় সহায়ক ভূমিকা রাখছে। পর্যবেক্ষকদের ধারণা, তেহরানের উদ্দেশ্য শুধু যুক্তরাষ্ট্রকে নয়, উপসাগরীয় মিত্র দেশগুলোকেও চাপের মুখে ফেলা। ইরান চায় এসব দেশ যেন যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড বা সামরিক অবকাঠামো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সুযোগ না দেয়। এর মাধ্যমে ওয়াশিংটনের সামরিক কর্মকাণ্ডের রাজনৈতিক ও নিরাপত্তাগত মূল্য বাড়িয়ে আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করাই তেহরানের অন্যতম কৌশল হিসেবে দেখা হচ্ছে।
গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় এক শীর্ষ ফিলিস্তিনি ত্রাণ কর্মকর্তা ও 3 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। হামলার কারণে মিশর আর্জেন্টিনা বিশ্বকাপ ম্যাচের গণপ্রদর্শনীর আয়োজনও ভেস্তে যায়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় গাজা সিটির সাবরা এলাকায় একটি গাড়িতে হামলা চালানো হলে নিহত হন গাজায় মিশরীয় কমিটির কর্মকর্তা মোহাম্মদ আল ওয়াহিদি। তার সঙ্গে নিহত হন 10 বছর বয়সী হামজা আল দেরি, তার 8 বছর বয়সী ভাই ফারি আল দেরি এবং 33 বছর বয়সী গাড়ি চালক আহমেদ দাগমোশ। নিহতদের মরদেহ গ্রহণ করে শিফা হাসপাতাল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে আল ওয়াহিদি হামলার লক্ষ্য ছিলেন না। তাদের দাবি হামলাটি একজন হামাস সদস্যকে লক্ষ্য করে চালানো হয়েছিল এবং দাগমোশি লক্ষ্যবস্তু ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হাসপাতাল পরিচালক ডক্টর মোহাম্মদ আবু সালমিয়া বলেন, দাগমোশ একজন ট্যাক্সি চালক ছিলেন এবং কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য নেই। মোহাম্মদ আল ওয়াহিদি মিশরীয় সরকারের ত্রাণ সংস্থার হয়ে কাজ করতেন। সংস্থাটি গাজায় খাদ্য, আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি চলমান বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছিল। এদিকে মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান সাম্প্রতিক সংবাদ সম্মেলনগুলোতে ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়টি তুলে ধরেছেন। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগের দিন তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। ইসরায়েলের দাবি, তাদের হামলার লক্ষ্য কেবল সশস্ত্র যোদ্ধারা এবং বেসামরিক হতাহতের ঘটনায় তারা দুঃখ প্রকাশ করে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 1084 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 258 জন শিশু। আর 2023 সালের 7 অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে 73,110 জনে পৌঁছেছে। ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে আবারও আকাশে জ্বালানি সরবরাহকারী এরিয়াল রিফুয়েলিং বিমান ফিরিয়ে আনতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন খুব শিগগিরই তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানে তেল আবিবকে সবুজ সংকেত দিতে পারে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিক্রিয়ামূলক হামলার অনুমোদন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে চ্যানেল 12 জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সামরিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে। তিনি আরও দাবি করেন, গত মাসে ইরানের সঙ্গে সংঘাত নিরসনে স্বাক্ষরিত সমঝোতার স্মারক এখন আর কার্যকর নেই। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 85টি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর, সালমান বন্দর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের 80টিরও বেশি সামরিক স্থাপনায় নতুন দফায় বিমান হামলা চালিয়েছে। এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন, গত 1.5 বছরে দেশকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সিরিয়া একটি বড় সাফল্য অর্জন করেছে। তিনি এই অর্জনের পেছনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত এবং তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আল সারা এসব কথা বলেন। তিনি বলেন, গত 1.5 বছরে আমরা দেশকে ঐক্যবদ্ধ করতে এবং সঠিক পথে এগিয়ে নিতে একটি বড় অর্জন করেছি। এর কৃতিত্ব শক্তিশালী সিরিয়ার জনগণের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ঐতিহাসিক সিদ্ধান্তের, যার মাধ্যমে সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আল সারা আরও বলেন, এছাড়া আমাদের আঞ্চলিক বন্ধুদের সহায়তাও এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তুরস্ক, উপসাগরীয় দেশগুলো এবং অঞ্চলের অন্যান্য রাষ্ট্রের সহযোগিতা সিরিয়ার পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে। তিনি ইঙ্গিত দেন, আন্তর্জাতিক সহযোগিতা
সহযোগিতা ও কূটনৈতিক সমর্থনের ফলে সিরিয়া রাজনৈতিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ ঐক্য জোরদার করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি। এদিকে তুরস্ক দ্বিতীয়বারের মতো ন্যাটো শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। 2004 সালে ইস্তানবুলে অনুষ্ঠিত সম্মেলনের পর এবার রাজধানী আঙ্কারায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত এই সম্মেলনে জোটভুক্ত দেশগুলোর নেতারা ইউরো আটলান্টিক অঞ্চলের ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ, আঞ্চলিক সংঘাত এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। সম্মেলনের পাশাপাশি ট্রাম্প ও আল শারার বৈঠক এবং সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে তাদের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিরিয়ার পুনর্গঠন, আঞ্চলিক সহযোগিতা এবং দেশটির আন্তর্জাতিক সম্পর্কের নতুন সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ক সফরে এসে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে আঙ্কারায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এটি ট্রাম্পের 2 দফা প্রেসিডেন্সির মধ্যে তুরস্কে প্রথম সফর এবং বাইডেন প্রশাসনের অবসানের পর দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম তুরস্ক সফর। এর আগে গত বছর এরদোয়ান হোয়াইট হাউস সফর করেন। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সংঘাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই নেতা নিয়মিত টেলিফোনে যোগাযোগও বজায় রেখেছেন। ট্রাম্পের জন্য তুরস্ক নতুন নয়। ইস্তানবুলে তার ব্র্যান্ড নাম নির্মিত ট্রাম্প টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে 2012 সালে তিনি অংশ নিয়েছিলেন। সে সময় এরদোয়ান ছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দুই নেতা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন। এরদোয়ান বলেন, আমার প্রিয় বন্ধু ট্রাম্প আঙ্কারায় থাকায় আমরা আরও শক্তিশালী বোধ করছি। জবাবে ট্রাম্প বলেন, আমরা খুব ভালো বন্ধু, আপনি একজন সম্মানিত নেতা। ট্রাম্প জানান, বৈঠকে বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং ইরান ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে তিনি ন্যাটো নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করলেও সবসময় জোটের সদস্যদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পায় না। এদিকে তুরস্কের F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এরদোয়ান। তিনি বলেন, ট্রাম্প তার প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে তিনি বিশ্বাস করেন। এছাড়া ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের নিজস্ব 5ম প্রজন্মের কান যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন সরবরাহের বিষয়েও ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে বলেও আশা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে ইরান হুঁশিয়ারি দিয়েছে, দেশটির বিরুদ্ধে আবারও কোনো হামলা চালানো হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে তেহরান জানিয়েছে, ভবিষ্যতে ইরানের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে তার জবাবে শত্রুপক্ষের অন্তত দ্বিগুণ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেয়া এক বক্তব্যে দেশটির একটি অবহিত নিরাপত্তা সূত্র এই হুঁশিয়ারি দেয়। সূত্রটি জানায়, ইরানের ভূখণ্ডে নতুন করে হামলা হলে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের সামুদ্রিক চলাচল বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ইরান তার সামরিক প্রতিক্রিয়ার মাত্রাও আরও বাড়াবে। নিরাপত্তা সূত্রটি জানায়, ইরানের প্রতিটি লক্ষ্যবস্তুতে হামলার বিপরীতে অন্তত 2টি শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব আগের তুলনায় আরও কঠোরভাবে দেওয়া হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত একই রাতেই আবার ইরানের বিরুদ্ধে হামলা চালাবে। এর আগে টানা দ্বিতীয় রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালায়। ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। ট্রাম্প বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এখন কার্যত শেষ হয়ে গেছে। তার ভাষায়, ওই সমঝোতা আর কার্যকর নয় এবং বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অন্যদিকে ইরানি নিরাপত্তা সূত্রটি ট্রাম্পের বক্তব্যের জবাবে জানায়, যে কোনো হুমকির জবাব শক্তিশালীভাবে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে তার অংশীদারদের মধ্যে ইরান কোনো পার্থক্য করে না। সূত্রটি আরও দাবি করে, ইরান হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রস্তুত এবং প্রয়োজনে এজন্য লড়াই করতেও পিছপা হবে না। ইরানের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালীকে ঘিরে পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে প্রণালীটি ইরানের নিজস্ব ব্যবস্থাপনায় পুনরায় খুলে দেওয়া হবে। ফলে তেহরানের অনুমতি ছাড়া এ জলপথে নতুন কোনো রুট বা বিকল্প ব্যবস্থা চালুর সুযোগ নেই বলেও দাবি করা হয়। এদিকে বুধবার ভোরে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে জানায়, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত 85টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। IRGCর দাবি অনুযায়ী হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বাহরাইনের সালমান বন্দর, মার্কিন নৌবাহিনীর 5ম
নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। এসব হামলা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে দাবি করে সংস্থাটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে নতুন দফায় ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করেছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় সামরিক অবকাঠামো, অস্ত্র সংরক্ষণাগার এবং বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে উভয় পক্ষের কঠোর অবস্থান এবং ধারাবাহিক সামরিক অভিযানের কারণে পরিস্থিতি দ্রুত বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচল করে। মধ্যপ্রাচ্যের প্রধান তেল রপ্তানিকারক দেশগুলোর অধিকাংশ জ্বালানি এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ আরও বিস্তৃত হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার উপরও এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহলের বিভিন্ন পক্ষ। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই দাবিগুলোর অনেকগুলোই সংশ্লিষ্ট পক্ষগুলোর নিজস্ব বক্তব্যের উপর ভিত্তি করে এসেছে এবং স্বাধীনভাবে সব তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ঘটনা প্রবাহ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিবিড় নজর রাখা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।